ওয়েলকাম স্টুডেন্ট। তোমাদের খেয়াল আছে আমরা আলোচনা করছিলাম অ্যালকোহল ফেনল ইথার অধ্যায়। এর আগের ক্লাসে আমরা ফেনলের প্রস্তুতিগুলো শেষ করে এসেছি। তার আগে আমরা অ্যালকোহলের সমস্ত প্রস্তুতি এবং ধর্ম শেষ করে এসেছি। আজকে আমরা শুরু করব দেখো ফেনলের ধর্ম। যদি দেখো ফেনলের ধর্ম দেখি তাহলে ফেনলকে আমরা কি দেখব, যে অ্যালকোহলের ন্যায় ফেনলের আচরণ দেখা যায়, তবে সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে, আবার কিছু ক্ষেত্রে অ্যালকোহলের ধর্মের অন্যরূপ ধর্ম দেখা যাবে। তো দেখো ফেনলের ক্ষেত্রে যদি আমরা দেখি, এর সাধারণত অ্যালকোহলের মতো প্রকাশ করতে পারি পিএইচ ওইচ, যেমন অ্যালকোহলের ছিল আর ওইচ, কিন্তু এখানে দেখো আছে কি বেনজিন বলয়। অ্যালকোহলের মূলত আমরা তিনটে ধর্ম দেখেছিলাম, তোমাদের মনে আছে? একটা ওইচ মূলকের হাইড্রোজেন প্রতিস্থাপন, আরেকটা কি ছিল ওইচ মূলকের প্রতিস্থাপন, আরেকটা কি ছিল ওইচ মূলকের সঙ্গে অ্যালকিল মূলক বিক্রিয়ায় অংশগ্রহণ। এখানে দেখো ফেনলের ক্ষেত্রেও আমরা দেখতে পারি এই ওইচ মূলকের এই বন্ধন দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপন, কিন্তু অ্যালকোহলে যেমন আমরা দেখেছিলাম যে আর ওইচ থেকে এই বন্ধন ভেঙে গিয়ে ওইচ মূলক প্রতিস্থাপিত হচ্ছে, সেইরূপ ধর্ম আমরা ফেনলের ক্ষেত্রে অত সহজে দেখতে পাবো না। তাহলে কি বললাম, ফেনলের এই বন্ধন অর্থাৎ এই জায়গা ভেঙে গিয়ে ওইচ মূলক প্রতিস্থাপন বিক্রিয়া এই অ্যালকোহলের মতো অনুরূপ দেয় না বা সহজে দেয় না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এর রেজোনেন্স। অক্সিজেনের উপর দেখো কি আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে। এই লোন পেয়ার ইলেকট্রন দান করে কি হয়, ফেনল রেজোনেন্সে অংশগ্রহণ করে, বা ফেনলের ওইচ মূলক বেনজিন বলয়ের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করে। ফলে এই বন্ধনটা কি হয়, দ্বিবন্ধন চরিত্র দেখায়। এটা এইখানে ইলেকট্রন দেখো এসছে, এটা মাইনাস হবে, দ্বিবন্ধন চরিত্র দেখায়। সেই কারণে ওইচ এই বন্ধন বিয়োজনটা অ্যালকোহলের ন্যায় ঘটে না। তবে একটা জিনিস খেয়াল করো, এইখানে দেখো, এইখানে এই ওএইচ এর উপরে অক্সিজেনের উপরে পজিটিভ চার্জ থাকায় এর ক্ষেত্রে ওই ওএইচ বন্ধন বিয়োজনটা অ্যালকোহল অপেক্ষা সহজে ঘটবে। তাহলে কি বললাম, অ্যালকোহলের ক্ষেত্রেও ওএইচ বন্ধন বিয়োজন ঘটে, কিন্তু তার অপেক্ষা এখানে সহজে ঘটবে। কারণ কি, এখানে অক্সিজেন পরমাণুর উপরে পজিটিভ আধান সৃষ্টি হচ্ছে রেজোনেন্সের ফলে। ফলে এই ওএইচ বন্ধনের পোলারিটি অর্থাৎ অক্সিজেন কি, অক্সিজেন ইলেকট্রন টেনে নিতে চায়। এবার তার উপরে যদি ইলেকট্রন ঘাটতি বা পজিটিভ আধান সৃষ্টি হয়, তাহলে তার ইলেকট্রন টেনে নেওয়ার প্রবণতা কি হবে, অনেক বেশি হবে। ফলে ওইচ বন্ধনের পোলারিটি অনেক বেশি হবে। সেই কারণে সহজে ওইচ বন্ধন বিয়োজিত হয়ে যাবে। এই একই কারণে অ্যালকোহল অপেক্ষা ফেনলের আম্লিক ধর্ম বেশি। আরেকটা দেখো, এর যে মূল বিক্রিয়া দেখা যায় এই ও বেনজিন বলয়ে, এখানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে হয়েছে। যেখানে আমরা অ্যালকোহলের ক্ষেত্রে দেখেছিলাম মূলত কিছু হচ্ছে কি ওইচ এর সঙ্গে অ্যালকিল গ্রুপের কিছু অংশগ্রহণ করে একই সঙ্গে বিক্রিয়া দেখাচ্ছে, জারণ বা তোমার কি হচ্ছে তোমার অপনয়ন বিক্রিয়া। সেইরূপ বিক্রিয়া এখানে ঘটে না। এখানে মূলত কি হয়, এই বেনজিন বলয়ের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এই রকম মূলত বিক্রিয়াগুলো দেখা যায়। তো দেখো এই বিক্রিয়াগুলো দেখলেও আজকে আমরা মূলত আলোচনা করব কি, আলোচনা করব আজকের ক্লাসে ফেনলের আম্লিক ধর্ম। ফেনলের আম্লিক ধর্মের ক্ষেত্রে দেখো ফেনল অম্ল ধর্ম দেখায়, কারণ এখানে পোলার ওইচ গ্রুপ আছে। এ জলীয় দ্রবণে বিয়োজিত হতে পারে, বিয়োজিত হয়ে এইচ প্লাস উৎপন্ন করে এবং জলীয় দ্রবণে নীল লিটমাসের বর্ণ লাল করে। যেটা দেখো আমরা অ্যালকোহলের সঙ্গে পার্থক্যগুলো খেয়াল করবে। অ্যালকোহল কিন্তু কি ছিল, জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে তোমার কি আছে, এইচ প্লাস উৎপন্ন করছিল না, বা নীল লিটমাসের বর্ণ লাল করতে পারেনি, সেটা ফেনল পারছে। তাহলে এই ঘটনা থেকে আমরা কি বলতে পারি, যে অ্যালকোহল অপেক্ষা ফেনলের অম্লধর্মিতা বেশি। তাহলে এখানে অম্লধর্মিতার মূলত কারণটা কি, কারণটা হচ্ছে পোলার ওইচ গ্রুপ আছে এবং রেজোনেন্সের ফলে তোমার ওইচ গ্রুপের পোলারিটি অনেক বেড়ে যায়। এই কারণে এ আম্লিক ধর্ম দেখায়।
এছাড়াও ফেনলের অম্লধর্মতা আমরা ফেনল এবং ফেনক্সাইড আয়নের রেজোনেন্স স্থায়িত্ব দ্বারাও ব্যাখ্যা করতে পারি। তাহলে দেখো, ফেনল অম্লধর্ম যখন দেখাচ্ছে তাহলে এ কি করবে? ফেনলের হাইড্রোজেন পরমাণু সক্রিয় হাইড্রোজেন পরমাণু, ফলে এই হাইড্রোজেন পরমাণু কি হবে? ধাতু দ্বারা প্রতিস্থাপিত হবে। আমরা যদি সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া ঘটাই, সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া ঘটালে দেখো কি হবে? সোডিয়াম ফেনক্সাইড আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এক্ষেত্রে দেখো, যদি আমরা কি করি, ক্ষারের সঙ্গে বিক্রিয়া ঘটাই, OH সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার নিলাম, বিক্রিয়া ঘটাই, তাহলে বিক্রিয়া ঘটালে কি হবে? হাইড্রোজেন পরমাণু ক্ষারের ধাতু দ্বারা প্রতিস্থাপিত হবে, অর্থাৎ তাহলে কি হবে? ONA আর উৎপন্ন হবে কে? এই OH, এই হাইড্রোজেন মিলে জল উৎপন্ন হবে। ঠিক আছে, এই বিক্রিয়াটাও দেখো অ্যালকোহলের সঙ্গে পার্থক্য নির্দেশ করে। অ্যালকোহল কি করে? সোডিয়াম হাইড্রোক্সাইড এইরূপ ক্ষারের সঙ্গে বিক্রিয়া ঘটায় না। তাহলে ফেনলের অম্লধর্মিতা দেখলাম। ফেনলের যদি অম্লধর্মিতা আমরা দেখি, দেখো ফেনলের অম্লধর্মিতা হবে তোমার কি আছে? অ্যালকোহল অপেক্ষা ফেনলের অম্লধর্মিতা বেশি হবে, অর্থাৎ অ্যালকোহল অপেক্ষা বেশি হবে ফেনলের অম্লধর্মিতা। কার অপেক্ষা কম হবে? কার্বনিক অ্যাসিড, অর্থাৎ তোমার কি আছে? H2CO3 অপেক্ষা কম হবে, বা আরো বলতে পারি এখানে H2CO3 অপেক্ষা কম হবে। সেই কারণে তোমার কি হয়? এ কার্বনেট বা বাইকার্বনেট লবণের সঙ্গে তোমার কি হয়? বিক্রিয়া করে না। উপরন্তু বিপরীত বিক্রিয়া ঘটে। কিরূপ বিক্রিয়া ঘটে? যদি সোডিয়াম ফেনক্সাইডের মধ্যে জলীয় দ্রবণে বা জলের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড চালনা করা হয়, তাহলে তোমার কি হবে? এখানে ফেনল অধক্ষিপ্ত হবে, অর্থাৎ ফেনল উৎপন্ন হবে, আর তোমার কি হবে? সোডিয়াম কার্বনেট Na2CO3। ঠিক আছে, এই বিক্রিয়াগুলো প্রমাণ করে কি? যে কার্বনিক অ্যাসিড অপেক্ষা ফেনলের অম্লধর্ম মৃদু। এছাড়াও দেখো আর কার থেকে তোমার কি হতে পারে? যদি কার্বনিক অ্যাসিডকে আমরা এদিকে বাদও রাখি, অর্গানিকের সঙ্গে তুলনা করি, এ তোমার কার্বক্সিলিক অ্যাসিড অপেক্ষা মৃদু অ্যাসিড। ঠিক আছে, তাহলে কি বললাম? অ্যালকোহল অপেক্ষা তীব্র অ্যাসিড, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড অপেক্ষা মৃদু অ্যাসিড। যদি আমরা এই ঘটনাটা ব্যাখ্যা করতে চাই, দেখো প্রথমে যদি ফেনলের অম্লধর্মিতা ও রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা করি, দেখো তাহলে কি বললাম? ফেনল কার অপেক্ষা আম্লিক? অ্যালকোহল অপেক্ষা অধিক আম্লিক, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড অপেক্ষা কম অম্লধর্মী। কি বলেছি? ফেনল কি হয়? ফেনল জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ উৎপন্ন করে। জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি হয়? অর্থাৎ ফেনক্সাইড আয়ন প্লাস H+। ফেনক্সাইড আয়ন H+। এখন দেখো, এই ফেনল এবং ফেনক্সাইড আয়ন দুটোই রেজোনেন্স স্টেবল, তাহলে এর অম্লধর্মিতা বেশি হবে, বা এই বিক্রিয়া এদিকে শিফট করবে যদি তোমার ফেনক্সাইড আয়নের স্টেবিলিটি বেশি হয়। অপরপক্ষে যদি ফেনলের স্টেবিলিটি বেশি হয়, তাহলে বিক্রিয়া কি হবে বা সাম্য কি হবে? এদিকে শিফট করবে, তখন অম্লধর্মিতা কম হবে। ফেনলের ক্ষেত্রে দেখো, ফেনলের ক্ষেত্রে এই OH এর উপরে কি আছে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করে এ কি করবে? রেজোনেন্সে অংশগ্রহণ করবে বেনজিন মলয়ের সঙ্গে। তাহলে এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এই বন্ধনে এলো, এই বন্ধন ইলেকট্রন খুলে এখানে গেল, তাহলে এইটা কি গঠন হচ্ছে? দেখো, এটা OH, OH ইলেকট্রন দিয়েছে, তাহলে OH+, এখানে ডবল বন্ধন, এই ইলেকট্রন খুলে এখানে এসছে, তাহলে এটা মাইনাস। বাকিগুলো একই আছে। এবার এই ইলেকট্রন এখানে বন্ধন করলো, এটা খুলে এখানে গেল, তাহলে OH+, এটা মাইনাস, এখানে ডবল বন্ধন। এবার এখানে এটা গেল, এইখানে ডবল বন্ধন, এই নেগেটিভ আধান।
OH পজিটিভ, এখানে নেগেটিভ আধান, এখানে ডবল বন্ধন এখানে। তাহলে এইটা দেখো আবার ফিরে আসছে, এটা চলে যাচ্ছে। OH H এই। তাহলে ফেনলের আমরা কটা রেজোনেটিং গঠন পাচ্ছি দেখো, একটা এখানে ছিল, এটা দুটো, তিনটে, চারটে, পাঁচটা। ফেনক্সাইড আয়নের ক্ষেত্রে যদি আমরা দেখি দেখো, ফেনক্সাইড আয়নের অক্সিজেনের উপর নেগেটিভ আধান রয়েছে, তাহলে এ তোমার কি করবে, ওই আধান দান করবে এখানে, এই ইলেকট্রন চলে আসবে, একই রূপ রেজোনেন্স গঠন হবে। তাহলে ও ডবল বন্ধন, এই মাইনাস, এবার দেখো কি হচ্ছে, এবার এই ইলেকট্রন এখানে, এই বন্ধন ইলেকট্রন খুলে এখানে আসবে, এখানে ডবল বন্ধন, এখানে মাইনাস, এই ইলেকট্রন এখানে, এই ইলেকট্রন খুলে এখানে আসবে, OH এখানে মাইনাস, এখানে ডবল বন্ধন এখানে, এরপর একটা দেখো এইটা এখানে বন্ধন খুলে গিয়ে অক্সিজেনের উপর মাইনাস, এই। তাহলে এই এই এই, এর ক্ষেত্রে কতগুলো রেজোনেটিং গঠন পাচ্ছি দেখো, একটা, দুটো, তোমার কি হচ্ছে, তিনটে, চারটে, এরও পাঁচটা। তাহলে দেখো উভয়েরই আমরা কি হচ্ছে রেজোনেটিং গঠন পাচ্ছি কটা, পাঁচটা করে। কিন্তু এখানে দেখো, এখানে রেজোনেন্সের ফলে কি হয়েছে, চার্জ ডিলোকালাইজেশন হয়েছে, অর্থাৎ ঋণাত্মক আধান তোমার কি হয়েছে, বলয় জুড়ে ঘুরে বেরিয়েছে, ঋণাত্মক আধানের ডিলোকালাইজেশন হয়েছে, যেটা কি করে একে মোর স্টেবল করে। অর্থাৎ এখানে তোমার কি আছে, মোর স্টেবল, মোর স্টেবল কিসের জন্য, ডিউ টু চার্জ ডিলোকালাইজেশন। অপরপক্ষে এর ক্ষেত্রেও দেখো পাঁচটা রেজোনেটিং গঠনই পেয়েছি, কিন্তু এর কতগুলো রেজোনেটিং গঠন দেখো, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর। এখানে দেখো চার্জ সেপারেশন হয়েছে, অর্থাৎ চার্জ সেপারেশন হয়েছে। চার্জ সেপারেশন হয়েছে, দেখো এখানে, এখানে কোনো চার্জ ছিল না, এখানে দেখো পজিটিভ নেগেটিভ আধান সৃষ্টি হয়েছে, এটাতেও পজিটিভ নেগেটিভ আধান সৃষ্টি হয়েছে, ঠিক আছে, এখানেও পজিটিভ নেগেটিভ আধান সৃষ্টি করেছে, ঠিক আছে। তাহলে এই চার্জ সেপারেশন কি করে, রেজোনেটিং গঠনকে ডিস্টেবিলাইজ করে, অর্থাৎ স্টেবিলিটি হ্রাস করে। তাহলে এখানে যেহেতু এখানে সম সংখ্যক রেজোনেটিং স্ট্রাকচার পেলেও এর ক্ষেত্রে কিছু রেজোনেটিং স্ট্রাকচারের তোমার কি আছে, স্টেবিলিটি কম, কিসের জন্য, চার্জ সেপারেশনের কারণে। ফলে ফেনলের স্টেবিলিটি ফেনক্সাইড আয়ন অপেক্ষা কম হবে। যেখানে তোমার কি হচ্ছে, তাহলে ফেনক্সাইড আয়নের যদি স্টেবিলিটি বেশি হয়, তাহলে এই সাম্য কি হবে, ডান দিকে সরবে। ডান দিকে সরলে তোমার কি হবে, তাহলে এখানে হাইড্রোজেন আয়ন অর্থাৎ ফেনল বিয়োজিত হয়ে অধিক পরিমাণে H+ আয়ন উৎপন্ন করবে। ফলে এর ক্ষেত্রে তোমার কি আছে, আম্লিক ধর্ম বেশি হবে। হয়েছে? তাহলে ভালো করে খেয়াল রাখবে মূল কারণটা কি স্টেবিলিটির। এখানে দেখো ঋণাত্মক আয়নের অর্থাৎ নেগেটিভ চার্জের ডিলোকালাইজেশন হয়েছে, এখানে স্টেবিলিটি বাড়িয়েছে। এখানে তিনটে গঠনের ক্ষেত্রে চার্জ সেপারেশন হয়েছে, যেটা এর স্টেবিলিটি হ্রাস করেছে। তাহলে তোমরা এখানে বুঝে রাখলে যে ডিলোকালাইজেশন হলে ঋণাত্মক আধান বা যে কোনো আধানের ডিলোকালাইজেশন হলে স্টেবিলিটি বাড়ে, আর চার্জ রেজোনেন্স গঠনের ক্ষেত্রে চার্জ সেপারেশন হলে তোমার কি আছে, স্টেবিলিটি হ্রাস হয়। এবার যদি দেখো আমরা এই ফেনলের ক্ষেত্রে দেখে নিই এর সঙ্গে অ্যালকোহলের সঙ্গে তুলনা, তাহলে আমরা কি দেখলাম, ফেনল, ভালো করে দেখো, ফেনল বিয়োজিত হয়ে ফেনক্সাইড আয়ন উৎপন্ন হয়েছে। তাহলে আমরা এখন তুলনা করছি কার সঙ্গে, দেখো অ্যালকোহলের সঙ্গে। অ্যালকোহলের সঙ্গে ফেনলের রেজোনেটিং ধর্ম, ফেনল বিয়োজিত হয়ে ফেনক্সাইড আয়ন উৎপন্ন হয়েছে, যেটা হয়েছে তোমার স্টেবিলিটি পেয়েছে রেজোনেন্স দ্বারা। অপরপক্ষে দেখো অ্যালকোহল, আচ্ছা আমি যদি উদাহরণে নিয়ে নিই, একদম ইথানল নিয়ে নিচ্ছি, CH3 CH2OH।
এ যদি বিয়োজিত হয়ে এইচ প্লাস দেয় তাহলে এইচ প্লাস দিলে তোমার কি উৎপন্ন হবে, ধরো এইচ প্লাস আর ইথক্সাইড আয়ন হয়েছে CH3 CH2 মাইনাস ইথক্সাইড আয়ন। এই ইথক্সাইড আয়নটা দেখো এইখানে অ্যালকিল মূলক, অ্যালকিল মূলকে তোমরা কি জানো, প্লাস আই এফেক্ট, প্লাস আই এফেক্ট, প্লাস আই এফেক্টের কারণে এই ইলেকট্রন কি করবে, ঠেলবে। এবার দেখো ইলেকট্রন ঠেলছে কোথায়, ঋণাত্মক আধানের উপরে। তাহলে একে অক্সিজেনের উপরে ঋণাত্মক আধান আছে, এর জন্য এর স্টেবিলিটি কম হয়, কারণ এটা আয়ন উৎপন্ন হয়েছে। তার উপরে দেখো অ্যালকিল মূলকের প্লাস আই প্রভাবের জন্য আরো বেশি ইলেকট্রন ঠেলে দিচ্ছে কোথায়, ওই ঋণাত্মক আধানযুক্ত অক্সিজেন পরমাণুর উপর। ফলে অক্সিজেন পরমাণুর উপর ইলেকট্রন ডেনসিটি কি হবে, অনেক বেশি হবে, যেটা একে কি করে দেবে, লেস স্টেবল করে দেবে। অর্থাৎ কি করে দিচ্ছে, লেস স্টেবল, অর্থাৎ স্টেবিলিটি হ্রাস করবে। ঠিক আছে, তাহলে স্টেবিলিটি হ্রাস করলে ফলে এর ক্ষেত্রে যদি কনজুগেট বেস, এটা প্রকৃতপক্ষে ফিনক্সাইড আয়নটা কি, এই সরি অ্যালকক্সাইড আয়ন, অ্যালকক্সাইড আয়নটা কি অ্যালকোহলের কনজুগেট বেস, তাহলে কনজুগেট বেসের স্টেবিলিটি কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। এখানে দেখো কনজুগেট বেস, ফিনলের কনজুগেট বেস ফিনক্সাইড আয়ন, তার স্টেবিলিটি কি হচ্ছে, রেজোনেন্স দ্বারা বৃদ্ধি পাচ্ছে। ফলে এখানে তাহলে কনজুগেট বেসের স্টেবিলিটি যদি তোমার কি হয়, বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে তোমার এটা কি হয়ে যাবে, এটা তুলনামূলকভাবে কি হয়, স্টেবিলিটি বৃদ্ধি পেলে এটা উইক বেস হবে, উইক বেস। ঠিক আছে, উইক বেস হবে, তাহলে সিস্টেম এদিকে যেতে চাইবে, ফলে আম্লিক ধর্ম বেশি, কিন্তু এর ক্ষেত্রে কি হচ্ছে, অনুবন্ধী ক্ষারকটা তোমার কি হয়ে যাচ্ছে, লেস স্টেবল হচ্ছে। লেস স্টেবল হলেই তোমার কি হবে, স্ট্রং বেস, স্ট্রং বেস। তাহলে এটা যদি স্ট্রং বেস বা লেস স্টেবল হয়, তাহলে সিস্টেম কি চাইবে, স্ট্রং বেস হলেই এইচ প্লাসকে ধরে নিয়ে এদিকে আসতে চাইবে, অতএব আম্লিক ধর্ম কম বা তোমার লেস অ্যাসিডিক দ্যান ফেনল। বোঝা গেছে? এরপরে দেখো যদি আমরা কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে তুলনা করি, তোমরা ব্যাপারগুলো কিন্তু টুকে রাখবে ভালো করে। আমরা যদি একই সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিডের তুলনা করি কার সঙ্গে, ফেনলের সঙ্গে, দেখো কার্বক্সিলিক অ্যাসিড RCOOH বিয়োজিত হয়ে কি হবে, H প্লাস, প্লাস কি উৎপন্ন করবে, RC ডাবল বন্ধন O মাইনাস, এইটা। তাহলে এর আমরা স্টেবিলিটি দেখে নিই। এখানে দেখো এর স্টেবিলিটি রেজোনেন্স স্টেবল হবে, অর্থাৎ এই ইলেকট্রন এখানে আসবে বা এই আধান এখানে আসবে, এই বন্ধন খুলে যাবে, রেজোনেন্স স্ট্রাকচার পাবো C মাইনাস ডবল বন্ড হয়েছে। এই দুটো রেজোনেন্স স্ট্রাকচার দেখো, এই দুটোই রেজোনেন্স স্ট্রাকচার পাবো কার, কার্বক্সিলিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারকের। তাহলে দুটো রেজোনেন্স স্ট্রাকচার, এখানে খেয়াল করো দুটো রেজোনেন্স স্ট্রাকচার পাচ্ছি, এখানে দেখো অনুবন্ধী ক্ষারকের 5টা রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছি। তাহলে 5টা রেজোনেটিং স্ট্রাকচারে আমাদের সাধারণত কি হয়, স্টেবিলিটি কি দ্বারা বিচার করি, ওই আয়ন বা ওই যৌগের কতগুলো আমরা রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছি। এখানে রেজোনেটিং স্ট্রাকচার 5টা পাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও এর স্টেবিলিটি বেশি হবে এখানে দেখো। কারণ কি, কারণ আমরা কি জানি এতদিন, আমরা কি জানি যে তোমার কি আছে, রেজোনেটিং স্ট্রাকচার যত বেশি হয় তার স্টেবিলিটি তত বেশি হয়। কিন্তু এখানে দেখো এই রেজোনেটিং স্ট্রাকচারগুলো বিশেষ ধর্মযুক্ত, কি হচ্ছে, এটাও যেরূপ রেজোনেটিং স্ট্রাকচার, এটাও একই রূপ রেজোনেটিং স্ট্রাকচার, একে বলা হয় ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার। ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার, ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার হলে তার স্টেবিলিটি খুব বেশি হয়, ফলে এইটা কি হবে, মোর স্টেবল হবে। তাহলে ব্যাপারটাকে ভালো করে বোঝো, এখানে আমরা রেজোনেটিং স্ট্রাকচার বেশি পেলেও এখানে কি হচ্ছে তোমার, এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার পেয়েছি। ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার পেলে সেই যৌগ বা সেই আয়নের ক্ষেত্রে স্টেবিলিটি কি হয়, খুব বেশি হয়। বোঝা গেছে? তাহলে এখানে যদি স্টেবিলিটি খুব বেশি হয় কার তুলনায়, এর যে তোমার কি আছে, ফেনক্সাইড আয়নের যে স্টেবিলিটি পাচ্ছি রেজোনেন্স দ্বারা তার অপেক্ষা।
ফলে এখানে কার্বক্সিলিক অ্যানোয়নে বা কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে সিস্টেম বা সাম্য কোন দিকে যাবে? অলওয়েজ ডান দিকে যেতে চাইবে। কার অপেক্ষা? ফেনল অপেক্ষা বেশি হারে। হয়েছে? আবার বলছি, ফেনল অপেক্ষা বেশি হারে সাম্য ডান দিকে যেতে চাইবে ইকুইভ্যালেন্ট রেজোনেটিভ স্ট্রাকচারের কারণে। ঠিক আছে, সেই জন্য এখানে তোমার কি হবে? অধিক পরিমাণে অ্যাসিড বিয়োজিত হয়ে H+ দেবে। ফলে এখানে কার্বক্সিলিক অ্যাসিডের অম্লধর্মিতা কি হবে? ফেনল অপেক্ষা বেশি হবে। বোঝা গেছে? এবার দেখো আমরা এই ফেনলের ক্ষেত্রে কি দেখব? কতগুলো প্রতিস্থাপক যুক্ত থাকলে এর অম্লধর্মিতা কি হয়। এই ফেনলের অম্লধর্মিতা খুব ইম্পর্টেন্ট জায়গা। এখানে এইচএস থেকে এবং জয়েন্টে খুব ভালো ভালো কোশ্চেন আসে। ফলে তোমরা কিন্তু এই জায়গাটা খুব মন দিয়ে তৈরি করবে। তাহলে দেখো ফেনলের সঙ্গে এর বেনজিন বলয় প্রতিস্থাপক যুক্ত গ্রুপের অম্লধর্মিতা কিরূপ আচরণ করে। বলছি দেখো এই হলো ফেনল, কিন্তু এখানে বেনজিন বলয়ে তোমার কি হচ্ছে? যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যুক্ত থাকে, অর্থাৎ যে কোনো একটা গ্রুপ ধরে নিলাম এক্স গ্রুপ। এক্স গ্রুপটা কেমন? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। যেমন আমরা উদাহরণ দিতে পারি, দেখো উদাহরণ দিতে পারি, ধরো প্যারানাইট্রোফেনল। এইটা প্যারানাইট্রোফেনল। তাহলে এর যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের কারণে কি করবে? ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে। টেনে নিলে OH বন্ধনের পোলারিটি বেড়ে যাবে। বা অন্যভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, দেখো এইখানে ধরো আমরা যদি এইখানে প্যারানাইট্রোফেনলটা দেখি, প্যারানাইট্রোফেনল বিয়োজিত হয়ে অর্থাৎ OH বিয়োজিত হয়ে যে H+ এবং অনুবন্ধী ক্ষারক উৎপন্ন হবে তার স্টেবিলিটি আমরা দেখতে পারি O-, N ডাবল বন্ধন O-। এখানে দেখো এই নাইট্রো গ্রুপ তোমার কি করছে? নাইট্রো গ্রুপ এই ফেনক্সাইড আয়নের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করবে। অর্থাৎ এই ঋণাত্মক আধান এখানে আসবে, এই বন্ধন খুলে গিয়ে এখানে, এই বন্ধন খুলে গিয়ে এখানে, এটা এখানে। ফলে এর ক্ষেত্রে কি হচ্ছে? ডবল বন্ধন, এটা এখানে বন্ধন হয়েছে, এটা এখানে ডবল বন্ধন নাইট্রোজেনের সঙ্গে O- ছিল, এটা O-। তাহলে দেখো এখানে এই ঋণাত্মক যে আধান আছে অক্সিজেনের উপরে তার ফেনক্সাইড আয়নে, তার ক্ষেত্রে তোমার কি আছে? রেজোনেন্স কি করছে? নাইট্রো গ্রুপ সহ রেজোনেন্সে অংশগ্রহণ করছে। ফলে রেজোনেন্সে অংশগ্রহণ করলে এর এখান থেকে দেখো ইলেকট্রন এই অভিমুখে একটা ইলেকট্রনের সরণ ঘটছে। ফলে এই ঋণাত্মক আধানের কি হবে? ডিলোকালাইজেশন বেশি হবে। ভালো করে খেয়াল করো, এই ঋণাত্মক আধানের ডিলোকালাইজেশন কি হবে? বেশি হবে। তাহলে ডিলোকালাইজেশন বেশি হলেই তার ক্ষেত্রে স্টেবিলিটি বেশি হবে। ফলে প্যারানাইট্রোফেনল বিয়োজিত হয়ে যে অনুবন্ধী ক্ষারক উৎপন্ন হচ্ছে সেটা কি হচ্ছে? মোর স্টেবিল। মোর স্টেবিল কার তুলনায়? নরমাল ফেনক্সাইড আয়নের তুলনায়। ফলে এদের ক্ষেত্রে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যুক্ত থাকলে এর ক্ষেত্রে অম্লধর্মিতা বেশি হবে। এবং দেখো এখানে আরেকটা কথা মনে রাখবে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যুক্ত থাকলে অম্লধর্মিতা বেশি হচ্ছে। এবং ওই গ্রুপের যে গ্রুপটা যুক্ত আছে, এখানে শুধু নাইট্রো একটা উদাহরণ এনেছি মাত্র, অন্য গ্রুপও যুক্ত থাকতে পারে। তাহলে অন্য যে গ্রুপ যুক্ত আছে তাদের মধ্যে যার ক্ষেত্রে ইলেকট্রন উইথড্রয়িং ক্ষমতা বেশি হবে তার ক্ষেত্রে আম্লিক ধর্ম কি হবে? বেশি হবে। আমরা এরকম তুলনা তোমাদের দিয়ে দেখাবো। তাহলে কি বললাম? প্রথম কথা, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি যুক্ত থাকে তাহলে সেখানে অম্লধর্মিতা বেশি হবে। আবার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি অনেকগুলো, মানে ধরো এখানে ক্লোরিন যুক্ত আছে, এখানে নাইট্রো যুক্ত আছে, ইত্যাদি ইত্যাদি যুক্ত আছে, এরকম যদি যুক্ত থাকে তাহলে তাদের মধ্যে যার ক্ষেত্রে ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার বা ইলেকট্রন আকর্ষণ ক্ষমতা যত বেশি হবে তার আম্লিক ধর্ম তত তোমার কি হবে? বেশি। অপরদিকে দেখো যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যুক্ত থাকে, অর্থাৎ ফেনলের ক্ষেত্রে যদি কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যুক্ত থাকে, আচ্ছা বল, ঠিক আছে, এখানে দেখো কোন একটা গ্রুপ ধরে নাও ওয়াই গ্রুপ যুক্ত আছে, কেমন? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। যদি আমরা উদাহরণ নিই, দেখো
উদাহরণ নেই তোমার কি আছে OH CH3 হয়েছে। এর ক্ষেত্রে যদি আমরা অনুবন্ধী ক্ষারক দেখি দেখো, অর্থাৎ প্যারাকেশল CH3 এর ক্ষেত্রে বিয়োজিত হয়ে যে ফেনক্সাইড আয়ন উৎপন্ন করবে -H প্লাস CH3, এর ক্ষেত্রে কি আছে প্লাস I এফেক্ট আছে এবং তোমার কি আছে প্লাস হাইপার কনজুগেশন এফেক্ট আছে। হাইপার কনজুগেশন এফেক্ট, দুটো এফেক্ট কি করে ইলেকট্রন খেলে। তাহলে ইলেকট্রন খেলছে কোথায়, তোমার কি আছে যে ঋণাত্মক আধানযুক্ত অক্সিজেন পরমাণু হচ্ছে সেদিকে ইলেকট্রন খেলছে, ফলে এ কি করবে প্লাস আই বা প্লাস হাইপার কনজুগেশন, বা বলে দিচ্ছি অর কোনো ক্ষেত্রে যদি প্লাস এম এফেক্ট থাকে, যেমন এটার ক্ষেত্রে কি ছিল মাইনাস আই এফেক্ট অর মাইনাস এম এফেক্ট, ঠিক আছে এদের ক্ষেত্রে ছিল। এক্স গ্রুপটাও তাই, এদের ক্ষেত্রে যদি এইরূপ গ্রুপ থাকে তাহলে এরা কি করবে ইলেকট্রন খেলবে, ইলেকট্রন ঠেলে দিবে কোথায় ঋণাত্মক আধানযুক্ত অক্সিজেন পরমাণুর উপরে। তাহলে অক্সিজেন পরমাণুর উপর ইলেকট্রন ঘনত্ব কি হবে বেশি হয়ে যাবে, বেশি হয়ে গেলে কি হবে এর স্টেবিলিটি হ্রাস করবে বা লেস স্টেবল হবে, লেস স্টেবল, লেস স্টেবল হবে। তাহলে লেস স্টেবল হলে এর ক্ষেত্রে তোমার কি আছে আম্লিক ধর্ম তোমার কি হবে কম হবে, বোঝা গেছে। তাহলে এবার দেখো আমরা অন্য কতগুলো উদাহরণ দেখে নিই, এদের ক্ষেত্রে তোমার আম্লিক ধর্মিতার ক্রম কিরূপ হয়। দেখো কতগুলো আমরা প্যারা সাবস্টিটিউট ফেনল তার সঙ্গে ফেনলকেও নিচ্ছি, এদের আম্লধর্মিতা কিরূপ হবে আমরা একবার দেখে নিই। আচ্ছা সহজে গোল দিয়ে দিই, OH এটাকে দিলাম A, OH CH3 এটা দিলাম B, OH OCH3 এটা C, OH Cl এটা D, OH NO2 এটা E হয়েছে। ফেনলের ক্ষেত্রে কোনো প্রভাব নাই, পরপর এর ক্ষেত্রে দেখে যাও, এর ক্ষেত্রে কি আছে প্লাস আই প্রভাব আছে, প্লাস হাইপার কনজুগেটিভ এফেক্ট প্রভাব আছে, অর্থাৎ ইলেকট্রন খেলবে। এর ক্ষেত্রে দেখো কি আছে, এর ক্ষেত্রে আছে প্রকৃতপক্ষে মাইনাস আই প্রভাব আছে কিছুটা, তা সত্ত্বেও এক্ষেত্রে প্লাস এম প্রভাবটা বেশি। এর ক্ষেত্রে দেখো মাইনাস আই প্রভাব আছে প্লাস এম প্রভাব আছে, দুটো পরস্পরের বিপরীতমুখী, মাইনাস আই ইলেকট্রন টানবে প্লাস এম ইলেকট্রন ঠেলবে, ঠিক আছে। এর ক্ষেত্রে দেখো তোমার কি আছে, তোমার এর ক্ষেত্রে মাইনাস আই প্রভাব আছে এবং মাইনাস এম প্রভাব আছে, হয়েছে। তাহলে এখানে দেখো মাইনাস আই এফেক্ট এবং মাইনাস আই প্রভাব থাকার জন্য এর ক্ষেত্রে ই এর ক্ষেত্রে ইলেকট্রন টানার ক্ষমতা সব থেকে বেশি হবে, ফলে এর অম্লধর্মিতা সব থেকে বেশি হবে। কার অম্লধর্মিতা বেশি হবে ই সব থেকে বেশি। পরেরটার ক্ষেত্রে দেখো ক্লোরিনের ক্ষেত্রে এর ক্ষেত্রে প্লাস এম প্রভাব আছে আর তোমার কি আছে মাইনাস আই প্রভাব আছে। এক্ষেত্রে এই ব্যাপারটা ভালো করে খেয়াল করবে, এইখানে ক্লোরিনের আকার বড় হওয়ার জন্য এর ক্ষেত্রে প্লাস এম প্রভাব বা 3 নম্বর পর্যায় সারণীর 3 নম্বর পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে প্লাস এম প্রভাবটা তুলনামূলকভাবে দুর্বল হয় আকারে বড় হওয়ার জন্য, ফলে এর ক্ষেত্রে পি ডমিনেট করবে কে প্লাস আই প্রভাব, তাহলে এর ক্ষেত্রে ইলেকট্রন কি করবে টেনে নেবে, তাহলে এরপরে হবে কে ডি। এরপরে দেখো এর ক্ষেত্রে তোমার কি আছে এই দুটোর ক্ষেত্রে প্লাস এম প্রভাব প্লাস হাইপার কনজুগেশন প্রভাব, এদের তোমার অম্লধর্মিতা কি হবে ফেনল অপেক্ষাও কম, ফলে এরপরে তাহলে কে আসবে অম্লধর্মিতায় ফেনল, অর্থাৎ এগুলো হচ্ছে ফেনলের থেকে বেশি, এরা হচ্ছে ফেনলের থেকে কম, কারণ ইলেকট্রন এরা খেলছে। এবার দেখো বি আর সি এর মধ্যে, বি এর প্লাস আই প্লাস হাইপার কনজুগেশন, এর ক্ষেত্রে প্লাস রেজোনেন্স এফেক্ট মেসোমেরিক এফেক্ট, ঠিক আছে। এই এফেক্টটা তোমার কি হচ্ছে বেশি, ফলে এর ক্ষেত্রে তোমার কি হচ্ছে এর তুলনায় এর অম্লধর্মিতা তোমার কি আছে অধিক কম হবে, কারণ প্লাস এম প্রভাবের জন্য এই ইলেকট্রন ডেনসিটি অধিক বৃদ্ধি করবে, ফলে এর পরে তোমার কি হবে বি, তারপরে তোমার কি হবে সি, অর্থাৎ বি এবং সি এর মধ্যে তোমার কি আছে বি এর এই ইলেকট্রন খেলার ক্ষমতাটা তোমার কি আছে বেশি হওয়ার জন্য এর আম্লিক ধর্মিতা এই প্যারাকেশল অপেক্ষাও কম হবে।
তাহলে এই হলো তোমার কি আছে অর্ডার। এবার দেখো আমরা দেখব খুব একটা ইম্পর্টেন্ট জায়গা যেগুলোর ক্ষেত্রে তোমার কি হচ্ছে, যেখানে আচ্ছা এইগুলো তোমরা কিন্তু টুকে রাখবে ভালো করে, যেখানে একই প্রতিস্থাপক বিভিন্ন অবস্থানে থাকলে তাদের ক্ষেত্রে তোমার কি আছে আম্লিক ধর্মিতার ক্ষেত্রে কিরূপ প্রভাব সৃষ্টি হয়। দেখো প্রথমে আমরা নাইট্রো গ্রুপ নিচ্ছি, অর্থাৎ তোমার কি হচ্ছে ফেনল, ফেনল এ, অর্থোনাইট্রোফেনল NO2, অর্থোনাইট্রোফেনল বি, মেটানাইট্রোফেনল সি, এটা সি দিলাম, আর প্যারানাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল এইটা। এখানে দেখো তোমাদের একটা কথা বলে রাখি, এই পজিশনগুলোর মধ্যে ভালো করে খেয়াল করবে, এই পজিশনগুলোর মধ্যে এই OH গ্রুপের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করবে সাবস্টিটিউট গ্রুপ যদি অর্থ এবং প্যারা পজিশনে থাকে। দেখে নাও যেটা আমরা করেছিলাম, একবার দেখাচ্ছি। ফেনক্সাইড আয়নের ক্ষেত্রে ফেনক্সাইড আয়ন যেটা করেছিলাম, এই রেজোনেন্স তার করেছিলাম O মাইনাস পজিটিভ ডবল বন্ধন O। এইটা দেখো এখানে ছিল, এই বন্ধন খুলে এখানে ছিল, এই বন্ধন এখানে, এটা খুলে যাচ্ছিল, ঠিক আছে। তাহলে এইখানে দেখো এই যে কনজুগেশনটা হয়েছিল কোন পজিশনের সঙ্গে, প্যারা পজিশনের সঙ্গে। এটা হতে পারে আর কোন পজিশনের সঙ্গে, অর্থ পজিশনের সঙ্গে। কিন্তু এখানে যদি মেটা পজিশনে থাকে, ইলেকট্রন এসে এই দিকে তোমার কি আছে, ইলেকট্রনের সরণ সম্ভব না, অর্থাৎ মেটাতে ঘটে না। সেই জন্য তোমার কি আছে, যে কোনো এফেক্ট গুলোই, কোন এফেক্ট গুলো বিশেষত তোমার কি আছে, যে ইলেকট্রন সরণের যে এফেক্ট রেজোনেন্স টাইপ দ্বারা, অর্থাৎ কি আছে প্লাস এম বল প্লাস আর বলতে পারি এই এফেক্ট, বা তোমার কি হচ্ছে হাইপার কনজুগেশন প্লাস, আচ্ছা এখানে দিই মাইনাস এম অর মাইনাস আর, দুটোর ক্ষেত্রে প্লাস মাইনাস আর এফেক্ট যে কোনো, আর হাইপার কনজুগেশন এফেক্ট, এই এফেক্ট গুলো মূলত এক কোথায় করে, অর্থ এবং প্যারা অবস্থানে। ভালো করে বোঝো, এই যে ইলেকট্রনের ডিলোকালাইজেশন হচ্ছে, এই ইলেকট্রনের ডিলোকালাইজেশনের কারণে এই যে তোমার কি আছে ঋণাত্মক আধানের সরণ ঘটছে, বা ঋণাত্মক আধান ওই সাবস্টিটিউটের সঙ্গে তোমার কনজুগেশনে অংশগ্রহণ করছে। কখন কনজুগেশনে অংশগ্রহণ করবে, যখন অর্থ এবং প্যারা অবস্থানে থাকবে। মেটা অবস্থানে থাকলে কনজুগেশনে অংশগ্রহণ করবে না, এটা ভালো করে খেয়াল করবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো এই গ্রুপগুলোর ক্ষেত্রে কি আছে, এর ক্ষেত্রে কি আছে, তাহলে মাইনাস এম অর তোমার কি আছে মাইনাস আই। এর ক্ষেত্রে তোমার অর্থ প্যারা অবস্থানে, এখানে তোমার কি আছে মাইনাস এম অর মাইনাস আই, দুটোই আছে। এর ক্ষেত্রে দেখো কোনো কনজুগেশন এফেক্ট নাই, শুধুমাত্র মাইনাস আই এফেক্ট কাজ করবে। তাহলে সব থেকে বেশি আম্লিক ধর্ম কি হবে, আচ্ছা এইটা কি দিয়েছিলাম নাম, এটা ডি দি। সব থেকে বেশি আম্লিক ধর্ম কার হবে, হতে পারে কে, ডি আর বি এর। কিন্তু এখানে দেখো ডি আর বি এর মধ্যে একটা খুব ভালো আছে, বিটা দেখো, বিটা অর্থাৎ অর্থোনাইট্রোফেনল কি করে, এই OH গ্রুপ নাইট্রো গ্রুপের অক্সিজেন পরমাণুর সঙ্গে একটা হাইড্রোজেন বন্ধন গঠন করে। তাহলে এখানে দেখো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, এই সরি ইন্ট্রামলিকুলার, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। ভালো করে দেখো, ভালো করে বোঝো, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডটা কার সঙ্গে ঘটছে, OH এর হাইড্রোজেনের সঙ্গে, যার বিয়োজিত হয়ে অ্যামলিক ধর্ম দেখানোর কথা, তার সঙ্গে একটা এক্সট্রা হাইড্রোজেন বন্ধন করেছে। তাহলে এখন যদি তোমার কি আছে এইখানে বিয়োজিত হয়ে H+ দিতে হয়, তাহলে এখন দুটো বন্ধন ভাঙতে হবে, একটা OH বন্ধন, একটা হাইড্রোজেন বন্ধন। তাহলে এই হাইড্রোজেন বন্ধন দুটো বন্ধন ভাঙতে হওয়ার কারণে এর ক্ষেত্রে H+ দেওয়ার প্রবণতা কি হবে, কম হবে। অর্থাৎ কি হচ্ছে H+ প্রদানের প্রবণতা কম হবে, ঠিক আছে। তাহলে H+ প্রদানের প্রবণতা কি হবে, কম হবে, কার তুলনায়,
এর প্যারা আইসোমারের তুলনায়। তাহলে অবশ্যই প্যারার তুলনায় অর্থটার আম্লিক ধর্ম কম হবে। এর ক্ষেত্রে শুধুমাত্র মাইনাস আই এফেক্ট আছে, এর ক্ষেত্রে অম্লধর্মিতা কি হবে তোমার এর তুলনায় কম হবে, তাহলে সি হবে। ফেনলের ক্ষেত্রে কিছু নাই, ফেনল সবার শেষে। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে অর্থটা কেন কম হলো এই জিনিসটাকে খুব ভালো করে মনে রাখবে। আমরা আরো একটা অন্য উদাহরণে আসি। দেখো, আমরা যদি ক্লোরিন সাবস্টিটিউট গ্রুপ হিসাবে নিই, অর্থাৎ ফেনল এ OH অর্থ পজিশনে ক্লোরিন, মেটা পজিশনে ক্লোরিন, এটা দিলাম বি, এটা সি, এখানে তোমার কি আছে OH, এইটা প্যারা পজিশনে ক্লোরিন ডি হয়েছে। তোমাদের আগেই বলেছি ক্লোরিনের কি আছে প্লাস এম এফেক্ট আর মাইনাস আই এফেক্ট। আমরা কি জানি ব্যাপারটা এখানটা ভালো করে বোঝো। আমরা কি জানি এম এফেক্ট বা প্লাস আর এফেক্টও বলতে পারি, প্লাস আর এফেক্ট। রেজোনেন্স এফেক্ট কি হয় ইন্ডাকটিভ এফেক্টের সঙ্গে প্রাধান্য বেশি হয়, কিন্তু ক্লোরিনের আকার বড় হওয়ার জন্য এর ক্ষেত্রে এই রেজোনেন্স এফেক্টটা তোমার কি হবে কম হবে, মাইনাস আই এফেক্টের প্রাধান্য তোমার কি হবে বেশি হবে। ঠিক আছে, এটা তোমরা ক্লাস 11-এ পড়েছিলে যখন বেনজিন বলয়ের ওরিয়েন্টেশন পড়ানো হয়েছিল তোমাদেরকে, বা ওরিয়েন্টেশন যখন পড়েছিলে তখন এটা ব্যাপারটা জেনেছিলে। তাহলে এখানে দেখো মাইনাস আই প্রভাবটা বেশি। এবার মাইনাস আই এফেক্ট কোথায় হবে, যত দূরে যাবে প্রভাব হ্রাস করতে থাকে। সবার কাছে আছে কে দেখো অর্থকে। এবার দেখো মাইনাস আই প্রভাব কি করবে, এক্ষেত্রে ইলেকট্রন টেনে নিচ্ছে, অর্থাৎ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি করে আম্লিক ধর্ম বাড়িয়ে দেয়, আগেই বলা হয়েছে। তাহলে এক্ষেত্রে কার বেশি হবে, সব থেকে কাছে যে আছে অর্থাৎ বি এর বেশি হবে, তারপরে কার বেশি হবে সি, তারপরে আছে, তারপরে হবে ডি, আর যেখানে কিছু নাই সেটা সবার শেষ হবে অর্থাৎ এ। তাহলে এই হলো তোমার কি আছে ক্লোরিনের জন্য ফেনলের ক্ষেত্রে আম্লিক ধর্মের প্রভাব। বোঝা গেছে? পরেরটার ক্ষেত্রে দেখো, আমরা যদি ফেনলের সময় প্রেশার গুলো তুলনা করি, এটা এ অর্থ পজিশনে, এটা বি মেটা পজিশনে তোমার কি দিলাম সি, এটা ডি। এর ক্ষেত্রে কি আছে বলেছি প্লাস আই এফেক্ট আছে এবং প্লাস হাইপার কনজুগেশন এফেক্ট আছে। হয়েছে? এটার ক্ষেত্রে দেখো বলেছি মেটা পজিশনে থাকলে হাইপার কনজুগেশন বা প্লাস আর এফেক্ট বা প্লাস এন এফেক্ট কাজ করবে না, শুধুমাত্র প্লাস আই এফেক্ট। এর ক্ষেত্রে কি আছে প্লাস আই এফেক্ট প্লাস হাইপার কনজুগেশন এফেক্ট। আমরা কি জানি হাইপার কনজুগেশনের তুলনায় এই প্লাস আই এর তুলনায় হাইপার কনজুগেশনের প্রভাব বেশি। তাহলে এরা কি করবে, ইলেকট্রন কি করছে ঠেলছে কি গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। হয়েছে? তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয়ে যাওয়ায় এরা তোমার কি করবে আম্লিক ধর্ম হ্রাস করবে। তাহলে এখানে সব থেকে বেশি আম্লিক ধর্ম কার হবে, যেখানে কোনো গ্রুপ নাই অর্থাৎ এ। হয়েছে? ঠিক আছে, এরপরে দেখো কার হবে, এখানে দেখো শুধুমাত্র প্লাস আই এফেক্ট আছে, হাইপার কনজুগেশন এফেক্ট নাই, ফলে এখানে তোমার তারপরে কি হবে সি। এখানে দেখো বি এবং সি তে বি এও হাইপার কনজুগেশন এবং ডি এতেও হাইপার কনজুগেশন, বি এতেও প্লাস আই এফেক্ট, ডি এতেও প্লাস আই এফেক্ট, কিন্তু বি এর ক্ষেত্রে গ্রুপটা কি আছে ওইচ গ্রুপের কাছে, ফলে এক্ষেত্রে এফেক্টটা বেশি হবে কার তুলনায় এর তুলনায়। ফলে এ যতটা আম্লিক ধর্ম কমাবে এই অর্থ পজিশনে আম্লিক ধর্ম কি করবে আরো বেশি হ্রাস করবে। ফলে সি এর পরে তাহলে কি হবে ডি, তারপরে হবে তোমার কি আছে বি। ভালো করে এখানটা খেয়াল করো, CH3 মূলক ইলেকট্রন ঠেলে অর্থাৎ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকলেই কি হয় ফেনলের অম্লধর্মিতা হ্রাস করে। এবার অম্লধর্মিতা যদি হ্রাস করে তাহলে সেক্ষেত্রে তোমার কি হচ্ছে, এখানে দেখো সবার তুলনায় ফেনলের বেশি হবে। এবার দেখো এই গ্রুপগুলোর মধ্যে এর ক্ষেত্রে হাইপার কনজুগেশন থাকে না মেটা পজিশনে, তাহলে এর ক্ষেত্রে অম্লধর্মিতা হ্রাস কম হবে, তাহলে ফেনলের পরে এর অম্লধর্মিতা হবে। বি এবং ডি এর তুলনায় বি তোমার কি আছে সাবস্টিটিউট গ্রুপ কাছে আছে, ফলে প্লাস আই এফেক্ট প্রভাব বেশি হবে, ফলে ইলেকট্রন ঠেলে দেওয়ার প্রবণতা ডি অপেক্ষা বেশি হবে। তাহলে ডি অপেক্ষা বি এর এই কারণে অম্লধর্মিতা আরো বেশি হ্রাস হবে।
আমরা দেখো আর একটা উদাহরণ দেখে নেব। এই উদাহরণটা দেখো যেখানে সাবস্টিটিউট গ্রুপ হিসাবে OCH3 আছে, তাহলে এটা যদি আমরা ABCD দিই, ঠিক আছে, তাহলে দেখো এইটার ক্ষেত্রে কি এইটা কি এফেক্ট আছে, দেখো এর ক্ষেত্রে আছে তোমার -I এফেক্ট, অক্সিজেন আছে -I এফেক্ট, আবার অক্সিজেন আছে এর ক্ষেত্রে ইলেকট্রন দান করবে তোমার কি হচ্ছে +M। তাহলে এখানে দেখো কি হচ্ছে পরস্পর দুটো বিপরীতমুখী, এটা কি করবে -I এফেক্ট কি করবে, -I এফেক্ট কি করবে অ্যাসিডিটি ডিক্রিজ করবে, এটা ডিক্রিজ অ্যাসিডিটি ডিক্রিজ করবে, +M কি করবে ইনক্রিজ করবে, ইনক্রিজ। ফলে এক্ষেত্রে প্রভাবটা কিন্তু একটু অন্যরকম হয়। দেখে নাও এর ক্ষেত্রে কি আছে, দুটোই আছে, -I আছে +M আছে। এর ক্ষেত্রে কি আছে, শুধু -I এফেক্ট আছে। এর ক্ষেত্রে কি আছে, -I আছে +M আছে। তাহলে দেখো আমরা কি জানি, এখানে তোমার কি আছে, এটা সরাসরি আগে দেখে নাও, এটা তোমার কি আছে -I থাকা মানে তোমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, অ্যাসিডিটি বাড়ায়, তাহলে C সবার বেশি হবে। এবার দেখো ফেনলের থেকে এর ক্ষেত্রে কি হচ্ছে, আমরা কি জানি -I এর তুলনায় +M প্রভাব বেশি, কিন্তু এর ক্ষেত্রে দেখো এই দুটোকে আগে তুলনা করি, B এবং D, তারপরে সবটা বলছি। দেখো B এর ক্ষেত্রে দেখো -I +M এর ক্ষেত্রেও যে প্রভাব দেবে এর ক্ষেত্রেও একই প্রভাব দেবে +M, কিন্তু এখানে দেখো -I কাছে থাকার জন্য -Iটা তোমার কি হবে এক্ষেত্রে বেশি হবে। ভালো করে বোঝো, কাছে থাকার জন্য -Iটা বেশি হবে। ফলে B এর আর এর ক্ষেত্রে দেখো এরও যেমন +M প্রভাব, এরও একই +M প্রভাব, কিন্তু দূরে থাকার জন্য -Iটা কম দেবে। ফলে এর ক্ষেত্রে B এর আম্লিক ধর্ম বেশি হবে। এবং এইখানে দেখো +M এর তুলনায় -Iটা বেশি হয়ে যাওয়ার জন্য এই B এর আম্লিক ধর্ম কি হবে, ফেনল অপেক্ষাও বেশি হবে। ভালো করে ব্যাপারটা বোঝো, -I আম্লিক ধর্ম বাড়াচ্ছে, +M আম্লিক ধর্ম হ্রাস করছে, কিন্তু এর এখানে এইটা গ্রুপটা কাছে থাকার জন্য এখানে +M অপেক্ষা -I প্রভাবটা কি হচ্ছে অনেক বেশি হয়ে যাচ্ছে। বেশি হয়ে যাওয়ার জন্য এক্ষেত্রে -I প্রভাবটা প্রিডমিনেট করছে, ঠিক আছে। ফলে এইটা তোমার কি আছে, এর আম্লিক ধর্ম ফেনল অপেক্ষা কি হবে B এর ক্ষেত্রে বেশি হবে। তাহলে তারপরে তোমার কি আছে, ফেনল হবে অর্থাৎ A। এখানে দেখো এইটা দূরে থাকার জন্য -I প্রভাবের +M প্রভাবটা বেশি, কারণ এখানে -I প্রভাবটা অনেকটা কমে যাচ্ছে। ফলে এর ক্ষেত্রে আম্লিক ধর্ম তোমার কি হবে, সব থেকে কম হবে। আরো যদি দেখো আমরা একটা দুটো দেখে নিই, ধরো তোমার কি আছে অর্থোনাইট্রোফেনল OH, আচ্ছা ডাইনাইট্রোফেনল, অর্থপ্যারা তো আমরা আগেই তুলনা করে দিয়েছি, OH NO2 তাহলে এটা A, এটা B, এটা C। তাহলে এখানে দেখো নাইট্রো গ্রুপ বেশি আছে, C সবার থেকে বেশি, তারপরে কম আছে B, তারপরে কম আছে A। এই তাহলে এই গেল তোমার ফেনলের আম্লিক ধর্ম। তোমাদের বলেছি এখান থেকে খুব ভালো ভালো কোশ্চেন হয়, এইগুলো দিয়েই দেয়। ফলে এগুলোকে খুব ভালো করে তৈরি করবে, বিশেষত জয়েন্টের জন্য অবশ্যই খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা হয়েছে। এছাড়াও দেখো এবার ফেনলের এই OH গ্রুপ বা আম্লিক ধর্মের জন্য আরো কিছু রাসায়নিক বিক্রিয়া দেখায়, সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই ফেনলের আম্লিক ধর্মের যে তুলনামূলক আলোচনা সেইগুলোকে করলাম। তোমাদের কোনো জায়গাতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে জানাবে।